মুম্বাই থেকে প্লেনটা যেই উঠল, মনে হলো যেন বুকের ভেতর থেকে কোনো একটা কিছু, মানে একটা একটা বুকের একটা অংশ আমি ফেলে রেখে গেলাম। কি করে এরকম হয় যে ৬-৭ দিনের একটা বাচ্চা সে এরকমভাবে, মানে ভেতরটা যেন দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারে। তখন কিচ্ছু ভালো লাগছিল না, শুধু ক্যামেরাটা অন করে রেখেছিলাম নিজেকে ভোলানোর জন্য। যাই হোক, তারপরে নিজেকে সামলে নিয়ে উড়তে থাকলাম, পৌঁছেও গেলাম কলকাতা। শুরু হলো নিজের একলার আবার পথ চলা। একলা থাকি বটে, কিন্তু একলা তো নই। ছেলে মেয়েরা চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, তাদের জন্য চিন্তাভাবনায় সবসময় মনটা ব্যাকুল থাকে। আর করতে থাকি নিজের কাজ, সঙ্গে শেয়ার করতে থাকি তোমাদেরকে ভিডিও। এই মেঘে ভেজা তুলো যেরকম এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, আমার মনটাও সেরকম ভেসে বেড়ায়। গুড টাচ মর্নিং করলাম বন্ধুরা, আমার লাইফ লাইন এসে কলকাতা, গেছে আমাকে সেভ শুরু করার হলো জন্য। দিনচর্যা। ও ছাড়া আমি একেবারে অচল। হ্যাঁ, তো ও এসে গেলে আমার, মানে আমার জীবনে শান্তি এসে যায়। ও এসে কাজ টাজ করে চলে যাবে, নিয়ে আমার পুজো শুরু হবে। আহ, মানে স্নান করব, পুজো করব। তো প্রিলিমিনারি ওগুলো সব করে দিয়ে গেলে তোমাদের মতো আমারও সেই একই ব্যাপার। চলো আসছি আবার। মায়ের কাছে যাব বলে রেডি হলাম। মায়ের শরীরটা বেশ খারাপ। এখন আর মা আগের মতো কিছুতেই হতে পারছে না। মনে প্রাণে নিশ্চয়ই চায় যে আমি আগের মতো উঠে বসি, সবার সাথে কথা বলি, কিন্তু শরীরটা আর দিচ্ছে না। তাও আমি, আমার দিদি, আমরা যেহেতু কাছাকাছি থাকি, সেই কারণে কলকাতায় থাকলে আমি মায়ের বাড়ির খুব কাছাকাছিই থাকি, দিদি আরও কাছে থাকে। তো সেই জন্য আমরা দুই বোন তো যাতায়াত করি, আর দাদা বৌদি কাছে আছে। সেটা একটা বিরাট বড় ভরসার জায়গা। কিন্তু সবারই মা, সবারই কর্তব্য, দায়িত্ব সব কিছুই আছে। তো সেই জন্য চেষ্টা যে যার মতো করে করতে থাকে, এবং সেটা করা উচিত ১০০ বার। তো মায়ের কাছে যাবার জন্য তৈরি হলাম, কারণ দিদি আমাকে ফোনে বলেছে যে মা ভালো নেই। ভালো নেই মানে অনেকটাই শরীরটা খারাপ। একটু ভালো করে সাজগোজ করলাম যাতে মায়ের দেখে শরীর খারাপের রিফ্লেকশনটা আমার মুখে না পায়। হ্যাঁ, সেই জন্য একটু ঠিকঠাক করে সাজগোজ করলাম। টিপ আমি সবসময় পরি না, টিপ একটা পরে নিলাম মায়ের মনটা ভালো হবে বলে। যাই হোক, মায়ের কাছে গেলাম, কথা বললাম, আর তখন বুঝলাম যে মা কিছুটা হলেও ভালো আগের থেকে। হুম আহ, বৌদি, দাদা সবাই ডিটেলে বলল। আমি যেদিন ফিরেছি গুরু পূর্ণিমার দিন, সেই দিন সকালে, আমিও সকালেই ফিরেছিলাম যদিও, কিন্তু সঙ্গে সঙ্গে তো যাওয়া হয়নি। অতটা দূর থেকে আসা, এসে আবার অত লাগেজ নিয়ে কোনো মতেই প্র্যাকটিক্যালি সম্ভব হয় না। তারপরে তার দুদিন পরে ঠিক দিদি আমাকে কল করলো, করে বলল। তো দাদা বৌদির কাছে শুনলাম যে মায়ের সেদিনই সকালে ভীষণ বাড়াবাড়ি হয়েছিল। ডাক্তারকে কল করা হয়েছিল। ডাক্তার যিনি দেখেন মাকে, নিউরো সার্জন একজন, তিনি কিন্তু খুব ভালো। তো তিনি বললেই তিনি সময় করে আসেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পৌঁছতে পারেন না ঠিকই, তারই মধ্যে এটা পরের দিনের মর্নিং টি। সকালবেলা চা খেলাম, মনের মধ্যে সেই একটা ভাবনাই চলছে যে মা কেমন আছে। আর ওদিকে ওই ছোট্ট পুচকেটা যাকে ছেড়ে এসেছি, তার জন্য তো দিন নেই রাত নেই, শয়নে স্বপনে জাগরণে সবসময় সে যেন রয়েছে সঙ্গে। চোখে দেখতে পাই বা না পাই, ভিডিও কলে দেখতে পাই। আজকাল আমি মনে করি আমরা ব্লেসড যে ভিডিও কলে অন্তত সেই ছোট্ট পুচকেটাকে দেখতে পাই।
আর আমার একটা খুব ভরসার জায়গা ছিল যে আমার জামাই, সে নিজেও তো সেভাবেই মানে ভীষণভাবে তাদের নতুন এক্সপিরিয়েন্স, ওর মা বাবা রয়েছেন ওখানে, কিন্তু আমার ছেলে বউ সঙ্গে ছিল এবং তারা যে ওদের সঙ্গে খুব কোঅপারেট করতে পেরেছে। হ্যাঁ, দরকার হলেই গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ডক্টরের কাছে যাওয়া, এই সময় খুব ফ্রিকুয়েন্টলি ডক্টর ভিজিট থাকে, সেইগুলো করা, সেগুলো করেছে। বৌমা ফিরে গেছে রিসেন্টলি, গতকাল ফিরেছে ও, আর সরি গত পরশু ফিরেছে। ছেলে আমার এখনও ওখান থেকেই অফিস করছে, যেহেতু ছেলেও আমার মুম্বাইতেই থাকে। আর ও ওই থার্সডে পর্যন্ত থাকবে বোন ভগ্নিপতি এবং ওদের বাবা মার সঙ্গে, একটু সাপোর্ট দেওয়ার জন্য। এই সময় তো মানুষ থাকে সঙ্গে, তাই না? সেজন্য আমি অনেকটা শান্তিতে যে না, বড় দাদা রয়েছে সঙ্গে, বৌদি ছিল সঙ্গে, গ্রেট সাপোর্ট। ভগবানের কাছে ধন্যবাদ জানাই। বাড়ি ফিরে দেখলাম জেট প্ল্যান্টটা কত যেন আমার মনের কথা, সে এত বুঝেছে, জেনেছে, শুনেছে, সে তখনও ভালো আছে। তোমাদের দেখালাম জেট প্ল্যান্ট। আর নতুন কিছু গাছ, যেমন তুলসী গাছ, লঙ্কা গাছ আর কারি পাতার গাছ, ওটা কিন্তু আমার বাড়ির নয়, ওটা আমার প্রতিবেশীর বাড়ির, কিন্তু ওগুলো দেখালাম কারণ নতুন গাছ পুঁতলে আমার বড় আনন্দ হয়। আমি ভীষণ ভালোবাসি গাছ, ঠিক সেরকমই আমার ছেলে মেয়েরাও খুব ভালোবাসে গাছ। তো ওদের বাড়িতে গেলেও গাছের সমাহার খুব পাই। এই হলো আমার টুকটাক কথাবার্তা, কিছু মন খারাপের কথা, কিছু আনন্দের কথা, ভালোবাসার কথা, ভালো লাগার কথা। পরপর 2-3 দিন একই জামা আমাকে পরতে হলো। পরের দিন আমার মানে মাকে দেখে আসার পরের দিন আমার বেরোনোর ছিল, কারণ আমার এক বন্ধুর বার্থডে ছিল। তো বলে রেখেছি যাব, আর কথা রাখবো না, তা কি হয়? সেটা আবার আমার ধাতে সয় না, কথা না রাখা। তো যাই হোক না কেন, আকাশ ভেঙে যেন বৃষ্টি নামলো, জলে থই থই হয়ে গেল চতুর্দিক। ক্যাব বুক করতে পারছিলাম না, অপেক্ষা করে থাকতে হলো কখন ক্যাব আসবে, কখন আমি বুক করতে পারবো। যাই হোক, বৃষ্টি থামলো, কিন্তু যে পরিমাণে জল জমে গেল সে এই যে দেখতে পাচ্ছ, গেটের সামনে এই রকম জল জমে গেল। যাই হোক, ক্যাবওয়ালাটিকে অনেক অনুরোধ করার পরে সে একেবারে গেটের সঙ্গে লাগিয়ে ক্যাবটা দাঁড় করালো, যাতে আমাকে জলে পাটা দিতে হলো না। আর ক্যাব চলতে চলতে দেখলাম যে রাস্তা খানিকটা হলেও চলমান, নদী চলমানই, ওই খানিকটা যেন শহরের রাস্তায় নদীর চেহারা কিছুটা হলেও দেখতে পেলাম। মানুষের গাড়ি চালাতে অসুবিধা, জ্যাম হচ্ছে, খুব স্বাভাবিক। তারই সঙ্গে যে ভদ্রলোক ক্যাব চালাচ্ছিলেন, তার সঙ্গে শুরু হয়ে গেল কিছু কথা, কিছু আলোচনা। আসলে কি বলুন তো, সবাই মানুষ, আর কথা বলতে থাকলে না সকলের ভালো লাগে। আর ওই যে মানে কি করে যে মানুষ কোটি 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 কোটি, তার কোনো শেষ নেই, কি করে এই টাকা রোজগার করছে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, হ্যাঁ কি করে এসব হয়? হ্যাঁ, আপনারাও তো অনেক জায়গায় ঘোরেন, আপনারা কি কিছু হদিশ করতে পারেন? বললো, দিদি আর কি বলবো বলুন, দেখছি আর সে দেখেই যাচ্ছি, শুনেই যাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকো, এই গাছের মতো তরতাজা থাকো। ফিরে আসছে আবার পরের ব্লগটার সঙ্গে।